আসসালামু আলাইকুম। ইম্পালস ফিজিক্স সিরিজ কর্তৃক আয়োজিত আজকের এমসিকিউ সলভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহরিয়ার খান। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ভূতালোক বিজ্ঞান অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলো দেখব এবং টপিকস ভিত্তিক ধারাবাহিকভাবে থিওরি আলোচনা করার মাধ্যমে পরবর্তীতে এমসিকিউগুলো সলভ করব। চলো আর দেরি না করে শুরু করা যাক। তো তোমরা এখন দেখতে পাচ্ছ যে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় ভৌতালোক বিজ্ঞান অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে টপিকসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব সেগুলো। সর্বপ্রথম আমরা আলো সম্পর্কিত বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করব। রিসেন্ট ইয়ারগুলোতে এমসিকিউতে এখান থেকে প্রশ্ন আসে, অর্থাৎ আলো কি, আলো সম্পর্কিত 4টা তথ্য আছে আমরা জানি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তীতে আমরা তড়িৎচুম্বক তরঙ্গ নিয়ে আলোচনা করব। তার পরবর্তীতে আলোর ব্যতিচার, অপবর্তন এবং আলোর সমবর্তন নিয়ে এমসিকিউগুলা সলভ করব। চলো শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আমরা কথা বলবো হচ্ছে আলো কি সেটা নিয়ে। বিজ্ঞানীদের মাঝে প্রাচীনকাল থেকে অনেক কৌতূহল ছিল যে আলো কি সেটা ব্যাখ্যা করা। সর্বপ্রথম বিজ্ঞানী নিউটন আলোর কণা তত্ত্ব প্রদান করেন। তার পরবর্তীতে সেখানে কিছু অসঙ্গতির কারণে আলোর তরঙ্গ তথ্য আসে এবং তার পরবর্তীতে আলো তড়িৎচুম্বক তরঙ্গ তথ্যটা বিজ্ঞানী ম্যাক্সওয়েল দেন। তার পরবর্তীতে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব সর্বশেষ, এটা আমরা জানি। এখন আলোর কিছু ধর্ম বা বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো আমরা বিভিন্ন সময় পড়ে আসছি। যেমন আলো সরল পথে গমন করে, আলোর প্রতিফলন হয়, প্রতিসরণ হয়, এবং তোমাদের এই সপ্তম অধ্যায়ের টপিকস আলোর ব্যতিচার, অপবর্তন, সমবর্তন। এবং তার পরবর্তীতে অষ্টম অধ্যায়ে আধুনিক পদার্থবিজ্ঞান অধ্যায়ে আছে যে ফটোতড়িৎক্রিয়া এবং ব্ল্যাক বডি রেডিয়েশন। সো আলোর কোন ধর্মটা কোন তথ্য দ্বারা বর্ণনা করা যায়, এই এমসিকিউ প্রশ্নটা রেগুলার পরীক্ষায় এসে থাকে। তো এখন আর কথা না বাড়িয়ে আমরা যদি এখান থেকে দেখি, সর্বপ্রথম যে তথ্যটা আসে সেটা হচ্ছে আলোর কণা তত্ত্ব। কণা তত্ত্ব দিয়ে আলো যে সরল পথে গমন করে এইটার খুব সুন্দর ব্যাখ্যা দেওয়া যায়। এখন এগুলো নিয়ে ডিটেলস আমরা কথা বলবো না, প্রয়োজন হলে এগুলো নিয়ে পরে কথা বলবো। তোমাদের শুধু জানতে হবে কোন তত্ত্ব দিয়ে কোনটা ব্যাখ্যা করা যায়, কোনটা যায় না। তো কণাতত্ত্ব দিয়ে নিউটনের তরঙ্গ তত্ত্ব, অর্থাৎ নিউটনের কণাতত্ত্ব দিয়ে আলো যে সরল পথে চলে তা ব্যাখ্যা করা যায়, আলোর প্রতিফলন ব্যাখ্যা করা যায়, এবং ওই সময় আলোর প্রতিসরণের যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছিল পরবর্তীতে সেটা ভুল প্রমাণ হয়। তাহলে আমরা বলতে পারবো যে আলোর কণাতত্ত্ব শুধুমাত্র এই দুইটা ব্যাখ্যা করতে পারে, এটা ব্যাখ্যা করতে পারে না। এবং তার পরবর্তীতে ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, ফটো ইলেকট্রিক ইফেক্ট এবং ব্ল্যাক বডি রেডিয়েশন, এইগুলো কণাতত্ত্ব ব্যাখ্যা করতে পারে না। সেখান থেকে যখন আমরা চলে আসি হাইগেনের তরঙ্গ তত্ত্ব, তখন আমরা দেখতে পারি যে আমরা আলো সরল পথে গমন, প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার এবং অপবর্তন এইগুলো খুব সুন্দর করে ব্যাখ্যা করা সম্ভব হাইগেনের তরঙ্গ তত্ত্ব দিয়ে। কিন্তু আলোর সমবর্তন ব্যাখ্যা করা যায় না, আলোর ফটো ইলেকট্রিক ইফেক্ট এবং ব্ল্যাক বডি রেডিয়েশন ব্যাখ্যা করা যায় না। তার পরবর্তীতে আসে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক তরঙ্গ তত্ত্ব, এবং এটা নিয়ে আমরা একটু পরে ডিটেলস কথা বলবো। তড়িৎচুম্বক তরঙ্গ তত্ত্বের সাহায্যে শুধুমাত্র ফটো তড়িৎক্রিয়া এবং ব্ল্যাক বডি রেডিয়েশন ব্যাখ্যা করা যায় না। এই দুইটা ব্যাখ্যা করার জন্য আমাদেরকে কোয়ান্টাম মডেল অর্থাৎ কোয়ান্টাম তত্ত্বের হেল্প নিতে হয়। চলো এখন দেখা যাক এই যে চার্ট, এই চার্ট থেকে কী ধরনের কোশ্চেনগুলো পূর্ববর্তী বছরগুলোতে বোর্ড পরীক্ষায় এসেছে। সো তোমরা অ্যাট ফার্স্ট এইখান থেকে দেখতে পাচ্ছ একটা প্রশ্ন, সেখানে বলা হচ্ছে আলোর তরঙ্গ তত্ত্বের সাহায্যে নিচের কোন ভৌত ধর্মটি ব্যাখ্যা করা যায় না। তরঙ্গ তত্ত্ব অর্থাৎ দ্বিতীয়তে যে তত্ত্বটা ছিল সেইটা দ্বারা। আমরা যদি চার্টে ফেরত যাই, চার্ট থেকে তোমরা দেখো আলোর তরঙ্গ তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায় না হচ্ছে সমবর্তন, তারপর হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট এবং ব্ল্যাক বডি রেডিয়েশন। এই তিনটার মধ্যে কোনটা আমাদের অপশনে আছে সেটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, এখানে আমাদের আসতে হচ্ছে আলোর সমবর্তন। তাহলে ব্যাখ্যা করা যায় না কি আলোর সমবর্তন। আমরা খুব ভালো করে মনে রাখবো, আলোর সমবর্তন তরঙ্গ তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় না। পরবর্তী কোশ্চেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি বলতেছে, কোনো চিরের মধ্য দিয়ে আলো বেঁকে যাওয়ার ঘটনা ব্যাখ্যা করা হয় নিচের কোন তত্ত্ব দ্বারা। চিরের মধ্য দিয়ে আলোর বেঁকে যাওয়ার ঘটনা ব্যাখ্যা করা হয় নিচের কোন তত্ত্ব দ্বারা। এখন কোনো চিরের মধ্য দিয়ে আলোর বেঁকে যাওয়ার ঘটনাটা হচ্ছে আলোর অপবর্তন। তো অপবর্তন অবশ্যই ব্যাখ্যা করা যায় তড়িৎচুম্বক তরঙ্গ তত্ত্ব দ্বারা,
তরঙ্গ তত্ত্ব দ্বারা, তার পরবর্তীতে কোয়ান্টাম তত্ত্ব দ্বারা। এই প্রশ্নটা একটু এইখানে প্রশ্নটা হওয়া উচিত ছিল ব্যাখ্যা করা যায় না, ব্যাখ্যা করা যায় না কোন তত্ত্ব দ্বারা, তাহলে আমরা উত্তর বলবো হচ্ছে কণা তত্ত্ব দ্বারা আলোর অপবর্তন ব্যাখ্যা করা যায় না। আমরা একটু দেখে আসি এখান থেকে প্রিভিয়াসের যে আমাদের যে চার্টটা ছিল, এই যে দেখো আলোর অপবর্তন ব্যাখ্যা করা যায় না শুধুমাত্র কণা তত্ত্ব দ্বারা, এছাড়া বাকি যে তত্ত্বগুলো আছে সবগুলো দ্বারাই আলোর অপবর্তন খুব সুন্দর মতো ব্যাখ্যা করা সম্ভব। তো আমরা বিষয়টা ভালো মতো খেয়াল রাখবো। তাহলে আমরা এখানকার এই উত্তরটা দেখলাম, এই প্রশ্নটাতে আমাদের মতো এখানে ভুল ছিল। তো তার পরবর্তীতে এখানে আসছে হাইগেনের তরঙ্গ তত্ত্বের সাহায্যে নিচের কোনটি ব্যাখ্যা করা যায় না। এটা আজকে প্রথম যে এমসিকিউ প্রশ্নটা ছিল সেই এমসিকিউ প্রশ্নটারই একটা অনুরূপ প্রশ্ন। এটা হচ্ছে আলোর সমবর্তন ব্যাখ্যা করা যায় না। তরঙ্গ তত্ত্বে কোথাও বলা নেই আলো কোন ধরনের তরঙ্গ, অর্থাৎ অনুপ্রস্থ তরঙ্গ নাকি অনুদৈর্ঘ্য তরঙ্গ। সমবর্তন ব্যাখ্যা করতে গেলে একমাত্র আমরা জানি তড়িৎ চুম্বক তরঙ্গ তত্ত্বের হেল্প নিতে হয়। তড়িৎচুম্বক তরঙ্গ তত্ত্ব থেকে আমরা জানি আলো হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ এবং একমাত্র সমবর্তন হয় অনুপ্রস্থ তরঙ্গের, অনুদৈর্ঘ্য তরঙ্গের কোনো সমবর্তন হয় না। এটাও একটা এমসিকিউ প্রশ্ন হিসাবে আসতে পারে, তোমরা বিষয়টা খেয়াল রাখবে। পরবর্তীতে এখন আমরা তড়িৎচুম্বক তরঙ্গ নিয়ে কথা বলবো এবং তার পরবর্তীতে এর এমসিকিউ প্রশ্নগুলো দেখার চেষ্টা করব। সো অ্যাট ফার্স্ট আমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা তড়িৎ চুম্বক তরঙ্গ কীরকমভাবে সঞ্চালিত হয় সেটা। এখানে দুইটা তরঙ্গ থাকে, একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং একটা হচ্ছে চুম্বক ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্রের সমীকরণটাকে আমরা লিখতে পারি E = E0 sin 2π ডিভাইডেড বাই ল্যামডা CT - x, এবং তার পরবর্তীতে চৌম্বক ক্ষেত্রের তরঙ্গ যেটা সেটাকে আমরা লিখতে পারি B = B0 sin 2π ডিভাইডেড বাই ল্যামডা CT - x। তোমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছ, ক্লাসরুমে আসলে এই ধরনের চিত্রগুলো দেখানো পসিবল হয় না, যে আলো কিভাবে গমন করে। তোমাদের ক্লাসে আমি বারবার বলেছি যে দুইটা তরঙ্গ থাকবে, একটার সাথে আরেকটা লম্বভাবে, এবং আলো যেই দিকে যাবে তার দিকের সাথেও এটা লম্বভাবেই যাবে। তো এর পরবর্তীতে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে শূন্য মাধ্যমে আলোর বেগের একটা ইকুয়েশন আমাদের এখানে আসছে। আমরা জানি যে আলোর বেগ c = তড়িৎ ক্ষেত্রের শীর্ষমান ডিভাইডেড বাই চৌম্বক ক্ষেত্রের শীর্ষমান, এর দ্বারা আলোর বেগ নির্ণয় করা যায়। অথবা তুমি পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র এবং ডিভাইডেড বাই পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের দ্বারাও আলোর বেগটা পরিমাপ করতে পারবে। এবং এর থেকে একটা জিনিস স্পষ্টভাবে বোঝা যায়, যেহেতু c আলোর বেগ 1 বড়, এখানে E0 এবং B0 এর মধ্যে অবশ্যই E0 বড় হবে এবং B0 ছোট হবে। আলোর বেগের আরও একটা ইকুয়েশন c = 1/√μ0 ε0। এই 1/√1/μ0 ε0 এই আলোর বেগের এই ইকুয়েশনটা থেকে বেশ কিছু কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। যেমন এখানে পরীক্ষা আসতে পারে এই ইকুয়েশনটা এমসিকিউ আকারে আসতে পারে, তার পরিবর্তে আসতে পারে μ0 ε0 এর ভ্যালু, μ0 ε0 এর একক সহ ভ্যালু। আমরা জানি μ0 হচ্ছে চৌম্বক প্রবেশ্যতা শূন্য মাধ্যমের, এটার মান হচ্ছে 4π × 10⁻⁷ টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। এককগুলো ভালো করে মনে রাখতে হবে। এবং তারপর হচ্ছে ε0 শূন্য মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতা, এর মান হচ্ছে 8.854 × 10⁻⁷ কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। সো এমসিকিউতে দেখা যাবে প্রশ্ন আসলে ভ্যালুটা সেম দিয়ে দিচ্ছে, কিন্তু এককগুলোতে ঝামেলা করছে। সো এককগুলো খুব ভালো করে খেয়াল রাখবা। অনেক সময় আমাদের প্রশ্ন আসে μ0 ε0 এইটার একক কী। সো এই ধরনের কোশ্চেনগুলো যদি আসে তোমরা এখান থেকে ভালো মতো এই জিনিসগুলো অ্যান্সার করার চেষ্টা করবে। সো μ0 ε0 এর এককটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, দেখো μ0 ε0 সমান কিন্তু লেখা যায় 1/c², অর্থাৎ 1/ বেগের বর্গ। তাহলে আমরা যদি এরকমভাবে লিখি বেগ তার উপর পাওয়ার যদি -2 দেই, তাহলে আমরা বলতে পারি যে μ0 ε0 এর একক হচ্ছে বেগের যে একক তার পাওয়ার হচ্ছে -2, অর্থাৎ আমরা লিখতে পারি যে মিটার পার সেকেন্ড টু দি পাওয়ার -2 অথবা মিটার টু দি পাওয়ার -2 এবং সেকেন্ড স্কোয়ার। এরকমভাবে আমরা μ0 ε0 এর এককগুলো বের করতে পারি।
পরবর্তীতে আমরা দেখি এখান থেকে কিছু কোশ্চেন বোঝার চেষ্টা করি। অ্যাট ফার্স্ট দেখো এখানে একটা কোশ্চেন আসছে, আমি ক্যালকুলেটরটা নেই। সো প্রথম প্রশ্নটা আমরা একটু পড়ে দেখি। একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্রে সর্বোচ্চ মান, আমরা জানি তড়িৎ ক্ষেত্রে সর্বোচ্চ মান হচ্ছে ই নট, এত হলে চৌম্বক ক্ষেত্রে সর্বোচ্চ মান বি নটের ভ্যালু আমাদেরকে বের করতে বলতেছে। একটু আগে তুমি ইকুয়েশন পড়ে আসছো, সি ইজ ইকুয়ালস টু ই নট ডিভাইডেড বাই বি নট। সি এর মান তো তোমাকে দিবে না, কারণ সি এর মান তুমি মুখস্থ জানো। সো বি নটের ভ্যালু কত হবে? বি নট ইজ ইকুয়ালস টু ই নট ডিভাইডেড বাই সি, অর্থাৎ 54 ডিভাইডেড বাই 3 ইন্টু 10⁸। এখন তুমি যদি ক্যালকুলেটর ছাড়া সলভ করতে পারো, ভেরি গুড। যদি ক্যালকুলেটর ছাড়া সলভ করতে না পারো, তোমাকে চেষ্টা করতে হবে এই ধরনের কোশ্চেনগুলো ক্যালকুলেটর ছাড়া করো। আমি ক্যালকুলেটর হাতে নিয়েছিলাম, তারপর দেখলাম এখান থেকে যদি আমরা 3 দিয়ে 54কে কাটাকাটি করি তাহলে 18 আসবে, অর্থাৎ 18 ইন্টু 10⁻⁸। এখন এইটা আমি কোনো অপশন এখানে পাচ্ছি না, এখানে পাচ্ছি না। তো এইটা আমি কিন্তু এখানে অবশ্যই দেখতে পাচ্ছি 1.8 ইন্টু 10⁻⁷ আছে। জাস্ট দশমিকটা এক ঘর যদি আমি আগায় দেই, 1.8 ইন্টু 10⁻⁷ টেসলা অথবা ওয়েবার পার মিটার স্কোয়ার, একই একক, দুইটা চৌম্বক ক্ষেত্রের একক, এটা আমরা লিখতে পারি। তাহলে এই প্রশ্নটা অ্যান্সার হচ্ছে গ নম্বর, 1.8 ইন্টু 10⁻⁷। তোমাদের পরীক্ষায় যদি সংখ্যা ভ্যালু চেঞ্জ করে দিয়েও প্রশ্ন আসে, আমার বিশ্বাস তোমরা এইভাবে করলে তোমরা করতে পারবে। পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে দেখো তোমাদের এখানে প্রশ্ন আসছে যে তড়িৎ চুম্বক তরঙ্গের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, অর্থাৎ যে চৌম্বক ক্ষেত্রে যে ইকুয়েশন ছিল মুখস্থই লিখতে হবে, তোমাদের মুখস্থ রাখতে হবে। বি ইজ ইকুয়ালস টু বি নট সাইন 2π ডিভাইডেড বাই ল্যামডা সিটি মাইনাস এক্স। এখন আমরা খুঁজে দেখবো এটার সাথে কোনটা মিলছে। তো আমরা যদি এখানে তাকায় দেখি, 1 নম্বর ইকুয়েশন এখানে সিটি মাইনাস এক্স আছে, আর 3 নম্বর ইকুয়েশন এখানে আছে এক্স মাইনাস সিটি। আমাদের ইকুয়েশনটার সাথে পুরোপুরি মিলে যায়, বি ইজ ইকুয়ালস টু বি নট সাইন 2π বাই ল্যামডা সিটি মাইনাস এক্স, অর্থাৎ ক নম্বর যেটা সেইটা অ্যান্সার। এখানে ল্যামডা নেই, এটা অ্যান্সার হবে না। এখানে ল্যামডা নেই, এটা অ্যান্সার হবে না। আর এইটা অ্যান্সার হবে না কারণ এখানে এক্স মাইনাস সিটি আছে, বাট আমরা ইকুয়েশনটা পড়ে থাকি সিটি মাইনাস এক্স এই আকারে। এই প্রশ্নের উত্তর হচ্ছে ক নম্বর। পরবর্তী কোশ্চেন এখান থেকে দেখো, একটি তরঙ্গমুখের উপর অবস্থিত বিন্দুগুলোর দশা পার্থক্য কত? একই তরঙ্গমুখ, মনে করি এখান থেকে একটা আলো নির্গত হলো, এই আলোটা যখন সামনের দিকে একটা তরঙ্গমুখ তৈরি করবে, গলীয় তরঙ্গমুখ, এই তরঙ্গমুখের উপরে অবস্থিত, আমাদের ভালো করে জানতে হবে, এই তরঙ্গমুখের উপর অবস্থিত সকল কণার দশা একই। তাহলে দুইটা কণার দশা যদি একই হয়, আমাদের প্রশ্ন চাইছে দশা পার্থক্য। দশা পার্থক্যের ভ্যালু অবশ্যই হবে হচ্ছে 0, তাহলে দশা পার্থক্য পাবো আমরা 0। পরবর্তী প্রশ্নে যাই আমরা। এখান থেকে ওই যে ওই ইকুয়েশনটা দিয়ে কোশ্চেন আসছে, দেখো এখানে কি আসলো পরীক্ষার প্রশ্ন। এখানে আসছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ অনুসারে পরিবর্তিত তড়িৎ ক্ষেত্র ও পরিবর্তিত তড়িৎ ক্ষেত্র কোনটা? ই, এবং পরিবর্তিত চৌম্বক ক্ষেত্রের অনুপাত বি, অর্থাৎ ই এবং বি এর রেশিও তোমরা সবাই জানো, এটা হচ্ছে সি। সি হচ্ছে আলোর বেগ, সি ইজ ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই বি, অথবা ই নট ডিভাইডেড বাই বি নট, দুইটাই আমরা লিখতে পারি। সো এই প্রশ্নের অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি প্রথম অপশনে আছে সি, পরের অপশনে আছে 1/c, তার পরের অপশনে আছে √μ0ε। এটা কেন অ্যান্সার হবে না? কারণ যদি 1/√μ0ε হতো তাইলে অ্যান্সার হতো, অর্থাৎ এইটার মধ্যে রুট থাকলে ঘ নাম্বারটা আমরা অ্যান্সার করতে পারতাম। ঘ হচ্ছে না, গ হচ্ছে না, 1/c হচ্ছে না, ডিরেক্ট ক নাম্বার কোশ্চেনে আছে সি। সো আমরা এখানে সি অ্যান্সার করব। ধরো এই প্রশ্নটায় এইভাবে একটা উত্তর অপশন দেওয়া থাকলো, ই এবং বি এর অনুপাতটা অপশনে সি না দিয়ে দেওয়া আছে 1/√μ0ε, তখন কিন্তু তোমাকে এই অপশনটা দাগাতে হবে সঠিক অ্যান্সার হিসাবে। পরবর্তী কোশ্চেনে যাই। এখান থেকে দেখো, তড়িৎচুম্বক তরঙ্গ নিয়ে একটা কোশ্চেন করা হয়েছে। আমরা আজকে প্রথমে তড়িৎচুম্বক তরঙ্গের একটা চিত্র দেখেছিলাম। তড়িৎচুম্বক তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ, এটা নিয়েও কথা বললাম। তড়িৎচুম্বক তরঙ্গ অবশ্যই অনুপ্রস্থ তরঙ্গ, তাহলে এটা কারেক্ট। তড়িৎ ক্ষেত্র ই এবং চৌম্বক ক্ষেত্র বি পরস্পর লম্ব, অ্যাকুরেট। তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র পরস্পর লম্বভাবে অবস্থান করে। তড়িৎ ক্ষেত্র ই চৌম্বক ক্ষেত্র বি এর পারস্পরিক ক্রিয়ায় গঠিত। হ্যাঁ, তড়িৎচুম্বক তরঙ্গ তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের পারস্পরিক ক্রিয়ায় গঠিত, তাহলে তিনটাই কারেক্ট। আমরা অপশন ঘ নাম্বারে দেখতে পাচ্ছি যে এখানে তিনটা কারেক্ট অপশন এখানে দেওয়া আছে।
তার পরবর্তীতে যদি যাই আমরা এখানে পাচ্ছি পয়েন্টিং ভেক্টরের একক কী। তো এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের একটু ভালো করে মনে রাখতে হবে, সংজ্ঞাগুলো। পয়েন্টিং ভেক্টরের একক কী? পয়েন্টিং ভেক্টরের ডেফিনেশন ছিল তড়িৎচুম্বক তরঙ্গ সঞ্চালনের পথে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে তড়িৎচুম্বক তরঙ্গ যে পরিমাণ শক্তি সঞ্চার করে তাকে পয়েন্টিং ভেক্টর বলা হয়। তো শক্তি একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, অর্থাৎ জুল পার সেকেন্ড পার মিটার স্কোয়ার। সো জুল পার সেকেন্ড পার মিটার স্কোয়ার এইখানে আছে গ নম্বর, জুল পার সেকেন্ড পার মিটার স্কোয়ার। আমরা এটাকে ওয়াট পার মিটার স্কোয়ারও বলতে পারি। এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয়, তোমরা জানো যে আলোর তীব্রতার এককও সেম, অর্থাৎ পয়েন্টিং ভেক্টর এবং আলোর তীব্রতার সংজ্ঞা সেম, পয়েন্টিং ভেক্টর এবং আলোর তীব্রতার এককও সেম, ভালো মতো মনে রাখবে। তো পরবর্তী কোশ্চেন, নিচের কোন আলোকরশ্মিটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে তোমরা অবশ্যই তড়িৎচুম্বকীয় বর্ণালী অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটার সিকোয়েন্স মুখস্থ রাখবা। সবচেয়ে ছোট গামা রশ্মি, তারপরে এক্স রে, তারপরে এইরকমভাবে ক্রমাগতভাবে আস্তে আস্তে সর্বোচ্চ হচ্ছে তোমার রেডিও ওয়েভ। সো এখানে আমাদের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে তোমার তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, সেটা হচ্ছে তোমার মাইক্রোওয়েভ। আমি একটু চেক করব, আমি নিজেও একটু ভুলে গেছি, আমি একটু চেক করে দেখি যে কোন তরঙ্গদৈর্ঘ্যটির অ্যান্সার সবচাইতে বেশি আছে। গামা এক্সরে হবে না, দৃশ্যমানের পরে মাইক্রোওয়েভ মনে হয়, তাও একটু দেখি। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, ইমেজে চলে যাই। সিকোয়েন্সটা তোমাদের জন্য মুখস্থ রাখাটা ইম্পর্টেন্ট, তোমরা এটা একটু প্লিজ মুখস্থ রাখবে। সো গামা, এক্স রে, আলট্রাভায়োলেট, ভিজিবল, ইনফ্রারেড, তারপর হচ্ছে মাইক্রোওয়েভ। হ্যাঁ, আমার অ্যান্সার যেটা আমি দিয়েছি সেটা কারেক্ট, অর্থাৎ মাইক্রোওয়েভের তরঙ্গদৈর্ঘ্য এখানে সবচাইতে বেশি। সো আলোর বেগ নিচের কোনটি? আমরা জানি আলোর বেগ E0/v0, ওকে কারেক্ট। 1/μ0 এপসাইলন0, এটাও কারেক্ট। এবং C=E/P, ই হচ্ছে এনার্জি, পি হচ্ছে মোমেন্টাম। এটা এই অধ্যায়ের প্রশ্ন না, এটা অষ্টম অধ্যায়ের আলোচনায় আছে, এটাও অবশ্যই কারেক্ট। তাহলে এখানে 1, 2, 3 এই তিনটাই এখান থেকে কারেক্ট অ্যান্সার হবে। এই যে আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম এখানে দেখতে পাচ্ছি, আসলে ওই প্রশ্নটা এখানে পরে আসা উচিত ছিল, তাই এটা মনে রাখাটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের ক্ষেত্রে সবচেয়ে কম তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে এই গামারে, তার চেয়ে একটু বেশি এক্স রে, তারপরে আলট্রাভায়োলেট, দেন ভিজিবলের পরে ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ। এবং একটা জিনিস দেখো, ভিজিবল লাইটের শুরুটা হয় হচ্ছে তোমার ভায়োলেট দিয়ে আর শেষটা হয় হচ্ছে রেড দিয়ে। আলট্রাভায়োলেটের ঠিক পরে হচ্ছে ভায়োলেট এইখানে, এরপর এই সিকোয়েন্স বেনিয়াসহ কলার এই সিকোয়েন্স যাবে যে রেডের পরে ইনফ্রারেড। সো এই বিষয়গুলো তোমরা খুব ভালো করে এখানে খেয়াল রাখবে। এখানে দেখো আমাকে বলতেছে যেটা শক্তির ক্রমানুসারে নিচের কোন ক্রমটি সঠিক? শক্তির ক্রমানুসারে নিচের কোন ক্রমটি সঠিক? তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তির ইকুয়েশন হচ্ছে দুইটা, কম্পাঙ্ক দিয়ে যদি আমরা একটা বলি আর তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে যদি আর একটা বলি, hc/λ। অর্থাৎ যার তরঙ্গ দৈর্ঘ্য যত কম সেই তড়িৎচুম্বকীয় বর্ণালীর এনার্জি তত বেশি। এক্ষেত্রে আমরা এখান থেকে দেখব গামা রশ্মি এনার্জি সবচেয়ে বেশি, তারপর এক্স রে, তারপর আলট্রাভায়োলেট, ভিজিবল, এইভাবে যাবে। আমরা আমাদের অপশনগুলো যদি একটি দেখি, অধক্রম অনুসারের কথা বলা হয়েছে এখানে। সো অতিবেগুনি এক্স রে রশ্মি, গামা রশ্মি, তারপরেরটাতে আছে এক্স রশ্মি, অতিবেগুনি রশ্মি, গামা রশ্মি। তার পরবর্তীতে আমরা এখানে পাচ্ছি এক্স রশ্মি, গামা রশ্মি, অতিবেগুনি রশ্মি। তাহলে এক্স রশ্মি যেগুলো মাঝখানে আছে বা গামা রশ্মি, এইগুলো কখনো আমাদের অ্যান্সার এখান থেকে হবে না। অধক্রম মানে হচ্ছে বেশির থেকে কমে যাওয়া। তাহলে গামারে, তারপরে এক্স রে, গামা, এক্স রে, তারপরে অতিবেগুনি। তাহলে আমাদের অ্যান্সার যেটা সেটা সঠিক অ্যান্সার হবে হচ্ছে
ঘ নম্বর। কারণ তুমি দেখো গামার তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম, তার চেয়ে একটু তরঙ্গদৈর্ঘ্য বেশি এক্স রে, তার চেয়ে একটু তরঙ্গদৈর্ঘ্য বেশি আলট্রাভায়োলেট, অতি বেগুনি আলট্রাভায়োলেট ইউভি। তাহলে তরঙ্গদৈর্ঘ্য বাড়ার সাথে সাথে তার শক্তিটা এখানে কি করবে, কমে যাবে। অ্যান্সার হবে হচ্ছে ঘ নম্বর। অধক্রম মানে হচ্ছে বড়োর থেকে আস্তে আস্তে কমে যাওয়া, আর ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোটোর থেকে আস্তে আস্তে বাড়া। ভালো মতো বিষয়টা খেয়াল রাখবে। এই মুহূর্তে আমরা আলোর ব্যতিচার নিয়ে কথা বলবো। আমরা চেষ্টা করব 1 ঘন্টার মধ্যে আমাদের ক্লাসটা শেষ করার। সো আলোর ব্যতিচারের ক্ষেত্রে তুমি ইয়ংয়ের ডাবল স্লিট এক্সপেরিমেন্টটা খুব ভালো করে পড়বে। আমরা এখন এখান থেকে মূল থিওরিতে আসব। আলোর ব্যতিচারের ব্যাখ্যা আমি এখন যাব না, এটা এমসিকিউ সলভ ক্লাস। আমি এখানে ব্যতিচারের কারণে যে গঠনমূলক এবং ধ্বংসাত্মক ব্যতিচার হয় তাদের শর্তগুলো লিখব এখান থেকে। অর্থাৎ গঠনমূলক ব্যতিচারের শর্ত, তারপরে আমরা লিখব হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত। ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত আমরা যদি কালারটা একটু চেঞ্জ করে দিয়ে লিখি, দেখো গঠনমূলক ব্যতিচারের শর্ত পথ পার্থক্য এ সাইন থিটা ইজ ইকুয়ালস টু এন ল্যামডা, এবং ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত হচ্ছে পথ পার্থক্য এ সাইন থিটা ইজ ইকুয়ালস টু 2n-1 ল্যামডা ডিভাইডেড বাই 2। এখানে ডি আসবে না, ল্যামডা ডিভাইডেড বাই 2, অর্থাৎ পথ পার্থক্য ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক, আর এইখানে পথ পার্থক্য ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক। মনে রাখবো আমরা খুব ভালো করে, গঠনমূলক ব্যতিচার হবে যখন পথ পার্থক্য হবে ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক, আর ধ্বংসাত্মক ব্যতিচার হবে যখন পথ পার্থক্য হবে ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক। তো আমরা এখান থেকে পরিচয়গুলো অবশ্যই জানি, আমরা এখান থেকে ডিরেক্ট কোশ্চেন অ্যান্সারে চলে যেতে চাই। যেমন সূত্র যখন যেটা আসবে আমি পাশে লিখে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ব্যতিচারের ডোরার প্রস্থ নির্ভর করে নিচের কোন কোন বিষয়ের উপরে? ব্যতিচারের ডোরার প্রস্থের ফর্মুলা ডেল এক্স ইকুয়ালস টু ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। তোমরা এখান থেকে দেখো সূত্র মনে রাখলেই তুমি বলতে পারতেছো কি কি বিষয়ের উপর নির্ভর করে। তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে, এখানে তরঙ্গ দৈর্ঘ্য আছে ইকুয়েশনে। ডোরার ক্রম অর্থাৎ কত নম্বর ডোরা, এন এর ভ্যালু, এর উপরে কিন্তু ডোরার প্রস্থ ব্যতিচারে নির্ভর করে না। তাহলে আমাদের এইখান থেকে এইটা হবে না, 2 নম্বর হবে না। উৎস ও পর্দার মধ্যবর্তী দূরত্ব ডি, এটার উপরে অবশ্যই নির্ভর করে উৎস এবং পর্দার মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমাদের এইখানেও অ্যান্সার হবে হচ্ছে 3 নম্বরটা। তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি 1 এবং 3, অর্থাৎ আগে যদি চিন্তা করো 2 যেগুলোতে আছে সেইগুলোতে অ্যান্সার হবে না, তাও কিন্তু আমরা খ নম্বর অ্যান্সারটা এখান থেকে বের করে ফেলতে পারি। তাহলে এর পরবর্তী কোশ্চেনে যাচ্ছি আমরা ব্যতিচারের। দশা পার্থক্য পথ পার্থক্যের অনুপাত, এটা সূত্র তোমরা জানো, এটা মুখস্থ রাখবা। সেটা হচ্ছে দশা পার্থক্য সমান সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য। দশা পার্থক্য সমান সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য। তাহলে যদি অনুপাত বলছে তাহলে দশা পার্থক্য ডিভাইডেড বাই পথ পার্থক্য, তুমি এইখান থেকে 2π/λ, অর্থাৎ আমাদের এখানে ক নম্বর যে অ্যান্সার এইটাকে সঠিক উত্তর হিসাবে পাবা। পরের কোশ্চেনে যাচ্ছি। এখানে একটা ম্যাথ আসছে, ম্যাথটা আমরা একটু সলভ করে দেখব। এখানে কি বলছে, দশা পার্থক্য এবং পথ পার্থক্যেরই ম্যাথ। এখানে বলা হচ্ছে 4000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের 2টি এক বর্ণের আলোক তরঙ্গের মধ্যে পথ পার্থক্য দেওয়া আছে, তাদের মধ্যে দশা পার্থক্য কত? একটু আগে আমরা পড়ে আসছি দশা পার্থক্য তুমি ডেল লিখতে পারো, ডেল ইজ ইকুয়ালস টু 2π/λ ইন্টু পথ পার্থক্য। সো আমরা যদি ম্যাথ করি আমরা এখানে পাবো 2π/λ মান দেওয়া আছে 2 × 10⁻⁻⁻7 ইন্টু তরঙ্গ দৈর্ঘ্যের আমাদের এইখানে আমরা এখানে ভুল করে ল্যামডার জায়গায় পথ পার্থক্য বসিয়ে ফেলেছি। পথ পার্থক্য দেওয়া আছে
2 ইন্টু 10⁻⁻7, আর দশা পার্থক্য দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 4000 অ্যাংস্ট্রম। সো 4000 ইন্টু 10⁻10। এখন যদি তুমি এটা হিসাব করো, 2 আর 2 মাল্টিপ্লাই করলে হবে হচ্ছে 4, 4-এর সাথে নিচের এই 4 কাটাকাটি করলে নিচে এখানে থাকবে হচ্ছে 1000 ইন্টু 10⁻10, এবং এখানে এই 2 ক্যান্সেল হয়ে গেলে এই 1000 ইন্টু 10⁻10টা অ্যাকচুয়ালি 10⁻7। সো এই অংশটুকু কাটাকাটি হয়ে যাবে, সব কিছু কাটাকাটি হয়ে শুধুমাত্র পাই থাকে অ্যান্সার। তুমি এইভাবে করতে না চাইলে ক্যালকুলেটর ব্যবহার করে দেখতে পারো, এখানে অ্যান্সারটা শুধুমাত্র পাই অবশিষ্ট থাকবে। আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। পরের কোশ্চেনে দেখি এখান থেকে কি আছে। সেম দশা পার্থক্য পথ পার্থক্য নিয়ে কোশ্চেন। এখানে আমাদের বলা হচ্ছে একটা তরঙ্গের দুইটা বিন্দুর মধ্যে পথ পার্থক্য 3λ/4 হলে দশা পার্থক্য কত? সেম কোশ্চেন। সো আমরা এখন সময় নষ্ট না করে 2π/λ ইন্টু পথ পার্থক্যের মান বসায় দিব 3λ/4। দেখো কাটাকাটি করলে ল্যামডা ক্যান্সেল হয়ে যাবে, এখান থেকে 6π/4 অর্থাৎ 3π/2, 3π/2 অর্থাৎ অপশন নাম্বার খ, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার খ 3π/2। এখন যদি আমরা আমাদের পরের কোশ্চেনে যাই, খুব সুন্দর কোশ্চেন। ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় ডোরার প্রস্থ, এখানে বানানো ভুল আছে, ডোরার প্রস্থ বিটা হলে সমগ্র পরীক্ষণটিকে n প্রতিসারণাঙ্কের তরলে সম্পন্ন করলে ডোরার প্রস্থ কত হবে? তাহলে ধরো আমরা একটু আগে ডোরার প্রস্থের সংজ্ঞা দেখে আসছি, সেটা যদি আমরা বায়ুর জন্য লিখি এখানে, যে বায়ুতে ডোরার প্রস্থ ∇xA ইজ ইকুয়ালস টু λD/2a। এই ফুল সেট আপটাকে যখন তুমি পানির নিচে নিয়ে যাবে তখন তরঙ্গ দৈর্ঘ্যটা চেঞ্জ হবে। তরঙ্গ দৈর্ঘ্যটা কীভাবে চেঞ্জ হবে? তরঙ্গ দৈর্ঘ্য λW, পানির নিচে তরঙ্গ দৈর্ঘ্য সমান বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য ডিভাইডেড বাই বায়ুর প্রতিসারণাঙ্ক। এখানে প্রশ্নের প্রতিসারণাঙ্ককে n দিয়ে লেখা হয়েছে, তো আমরাও এখানে n দিয়ে লিখব। তাহলে λW ইকুয়ালস টু λ/n। এখন আমরা যদি পানিতে ডোরার প্রস্থ নির্ণয় করতে যাই, পানিতে ডোরার প্রস্থ ∇xW, আর ∇x আমাদের প্রশ্নে এখানে বিটা বলছে, তাহলে আমরা বিটা বলি, এটাকে বিটা বলি, আর পানিতে যেটা সেটাকে βW বলি। এখানে 1 বলছে, কিন্তু এখানে অপশনে কোথাও 1 দেওয়া নাই, এই কারণে আমি 1 ব্যবহার করছি না। সো বিটা ইকুয়ালস টু λWD/2a, অর্থাৎ λ/n ইন্টু D/2a। তুমি এটাকে এইভাবে আলাদা করে লিখতে পারো, 1/n মাল্টিপ্লাইড বাই λD/2a, অর্থাৎ 1/n ইন্টু, এইটা ছিল আমাদের বায়ুতে ডোরার প্রস্থ বিটা, অর্থাৎ আলটিমেট অ্যান্সার আসতেছে β/n। তাহলে আমরা খুব ভালো করে এটা বুঝলাম, এটা অ্যান্সার হবে হচ্ছে ঘ নম্বর β/n। তাহলে এইভাবে যদি কোনো প্রশ্নে মান বলে দেয় বিটা এবং n এর, তখন তোমরা সরাসরি এটাকে মনে রেখে এটা অ্যান্সার করতে পারবে। পরবর্তী কোশ্চেনে যাচ্ছে, এখানে আমরা কিছু ম্যাথ সলভ করছি এখন। এই ম্যাথটা একটু দেখার চেষ্টা করে এখানে কি বলছে। ইয়ং এর দ্বিচির পরীক্ষায় আলোর কম্পাঙ্ক দেওয়া হয়েছে এফ এর মান। আমরা দ্বিচির পরীক্ষা সূত্রগুলো সব ল্যামডার মাধ্যমে বের করে থাকি। পার্শ্ববর্তী দুইটি ডোরার মধ্যবর্তী দূরত্ব, ভেরি গুড, পার্শ্ববর্তী দুইটি ডোরা, সেখানে কোথাও বলা নাই ডোরা দুইটা উজ্জ্বল নাকি অন্ধকার। তাহলে পরপর যদি দুইটা ডোরার কথা বলে আমরা সবসময় ধরে নিব ডোরার প্রস্থ। সো একটা উজ্জ্বল এবং একটা অন্ধকারের মাঝখানের দূরত্ব হচ্ছে ডোরার প্রস্থ। ডোরার প্রস্থের মান এত দেওয়া আছে, চির থেকে পর্দার দূরত্ব ডি এর মান দেওয়া আছে, চির দুটি মধ্যবর্তী দূরত্ব এ এর মান বের করতে বলছে। তাহলে তুমি সূত্রে যখন যাবা, ∇x ডোরার প্রস্থ হচ্ছে λD/2a। আমাদের এখানে তো ল্যামডা দেওয়া নেই, আমাদের এখানে এফ দেওয়া আছে। তুমি জানো c ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা, তাহলে তোমার এফ ইজ ইকুয়ালস টু হবে c/λ, অথবা ল্যামডা ইজ ইকুয়ালস টু হবে c/f। তাহলে তুমি এই ইকুয়েশনটাকে c/f ইন্টু λD/2a এটা ∇x হিসাবে লিখতে পারো। তাহলে তোমার প্রয়োজন এ এর ভ্যালু, তাহলে তুমি যদি এটাকে ওই পাশে পাঠিয়ে দাও, এ হচ্ছে, এখানে তো ল্যামডা লেখা যাবে না তখন, সরি, এক্সট্রিমলি সরি,
সি আলোর বেগ ডি ডিভাইডেড বাই 2 FA। আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করে ম্যাথটা একটু করে দেখি এটা রেজাল্ট কত আসে। সি এর মান হচ্ছে 3 ইন্টু 10⁻8 ইন্টু ডি এর মান হচ্ছে 1.5 ডিভাইডেড বাই 2FA 2 ইন্টু F 5.5 10⁻14। এ তো নিয়ে গেছি আমরা ওই পাশে, তাহলে এ তো এখানে থাকবে না, এখানে থাকবে হচ্ছে ডেল এক্স, এই ডেল এক্সটা এই পাশে আসবে, অর্থাৎ ডোরার প্রস্থ 0.72 মাল্টিপ্লাইড বাই -3। অ্যান্সার আসছে 568। একদম সরাসরি ডিরেক্ট মাইক্রোমিটার এককে আমাকে বলছে এখানে। সো আমরা যদি এখানে ক্যালকুলেটর থেকে 568 এইরকম রেজাল্ট আসছে 568.18 ইন্টু 10⁻⁻6 মিটার। সো আমরা মাইক্রোমিটার থেকে মিলিমিটারে আমাদেরকে এখন যেতে হবে। সো মাইক্রোমিটার থেকে মিলিমিটারে যেতে আমরা বুঝতে পারতেছি আমাদের অ্যান্সার হয় ক হবে, আর না হলে গ নম্বর যেটা সেই অ্যান্সারটা হবে। মিটার থেকে আমরা এখন মিটারে আসছি, মাইক্রোমিটার থেকে আমরা মিটারে আসছি। এই অংশটুকু যদি আমরা লিখি তাহলে তো মাইক্রোমিটার লেখার দরকার নেই। 10⁻⁻6 মিটারে গেলে এটাকে আমরা 1000 দ্বারা মাল্টিপ্লাই করব। 1000 দ্বারা মাল্টিপ্লাই করলে আমি এখানে পাচ্ছি 568 ইন্টু 10⁻³ 568 ইন্টু 10⁻³ অর্থাৎ 0.568 মিলিমিটার। তাহলে মিলিমিটার 0.568 অর্থাৎ গ নম্বর যেটা সেইটা আমাদের এইখান থেকে অ্যান্সার হবে। তার পরবর্তী কোশ্চেনে যদি আমরা যাই, এখানে একটা উদ্দীপক থেকে দুইটা প্রশ্ন আছে, অনেক বড় উদ্দীপক তোমরা দেখতে পাচ্ছ। আমরা পার্ট বাই পার্ট এটা একটু সলভ করব, একটু দেখা যাক এখানে কি বলছে। নিচের চিত্রে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষার ব্যবস্থা দেখানো হলো। এস হলো আলোকউৎস, এইটা S1 এবং S2 হলো চিরদ্বয় এবং PQ হলো পর্দা। PQটা পর্দা, S1 S2 হচ্ছে আলোকউৎস। আমরা এই ধরনের চিত্রের সাথে সবাই পরিচিত। উদ্দীপক অনুসারে পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার তৈরি হবে। পি বিন্দুতে গঠনমূলক মানে উজ্জ্বল আলো তৈরি হবে যদি S1 এবং S2 চিরদ্বয় থেকে নিঃসৃত তরঙ্গদ্বয়ের মধ্যে দশা পার্থক্য হয় কত। ওকে, তরঙ্গদ্বয়ের মধ্যে দশা পার্থক্য আমরা শর্ত পড়ে আসছিলাম পথ পার্থক্য দিয়ে, যে λ/2 এর জোর গুণিতক হলে উজ্জ্বল এবং বিজোড় গুণিতক হলে অন্ধকার। এবং আমরা এই বিষয়টাও খুব ভালো করে সবাই মনে রাখবো, দশা পার্থক্যের কথা বললে আমরা পায়ের সাথে চিন্তা করব। যদি পায়ের জোর গুণিতক হয় তাহলে উজ্জ্বল অর্থাৎ গঠনমূলক ব্যতিচার, আর যদি পাই এর বিজোড় গুণিতক হয় তাহলে ধ্বংসাত্মক ব্যতিচার অনুষ্ঠিত হবে। আমাদের এই প্রশ্নে আমরা উজ্জ্বল আলোর কথা বলেছে এবং এই চারটা অপশনের মধ্যে একমাত্র খ নাম্বার অর্থাৎ 4 পাই এই অপশনটাই হচ্ছে উজ্জ্বল আলোর। তাইলে আমরা এখান থেকে লিখব সঠিক অ্যান্সার হচ্ছে খ অর্থাৎ পায়ের জোর গুণিতক। বাকি সবাই λ/2 আকারে প্রকাশ করা, এখানে পায়ের জোর গুণিতক এখানে কেউ নেই। পরবর্তী কোশ্চেন, এইটা আরেকটা কোশ্চেন, এখানে কি বলছে আমরা একটু দেখি, এগুলো একটু মুছে ফেলি। তাইলে আমাদের এই প্রথম প্রশ্নটার উত্তর হচ্ছে 4 পাই, কারণ এখানে বলা হয়েছে দশা পার্থক্য এবং উজ্জ্বল ডোরার জন্য গঠনমূলক ব্যতিচারের জন্য দশা পার্থক্য পায়ের জোর গুণিতক হয়। পরের কোশ্চেন, উদ্দীপকের S1 S2 চিরদ্বয়ের মধ্যে দূরত্ব অর্ধেক করা হলে, অর্থাৎ এ এর মান, হ্যাঁ ভালো মতো খেয়াল করো, এ যদি অর্ধেক করে দাও এবং পর্দা ও চিরের মধ্যবর্তী দূরত্ব ডি দ্বিগুণ করে দাও। এই যে ডি, এটা যদি তুমি 2 টাইমস বাড়ায় দাও, এর মান করতে বলছে হাফ এবং ডি এর মান বলে দিচ্ছে 2 টাইমস, তাহলে পর্দায় সৃষ্ট ব্যতিচার ঝালরের প্রস্থ হবে পূর্বের মানের কিরূপ। সুন্দর কোশ্চেন। ডোরার প্রস্থ এর যে ফর্মুলা ছিল ∇x = λ/d/2a। তো এই ধরনের প্রশ্নগুলোতে তোমাকে একটু ট্রিক্স খাটাতে হবে যেন তুমি সহজে অ্যান্সারটা করে আসতে পারো। যেমন আমি তোমাকে একটা নিয়ম দেখাবো। এখন ডোরার প্রস্থ পূর্বের ডোরার প্রস্থের কত গুণ হবে, তুমি এই ইকুয়েশনটার মতো এরকম দাগ দাও উপরে নিচে। ল্যামডা নিয়ে কোনো কথা বলা নেই, ল্যামডা নিয়ে চিন্তা করবো না। 2 কনস্ট্যান্ট, এটা নিয়েও কোনো চিন্তা করবো না।
ডি, পর্দার দূরত্বের কথা বলা হয়েছে দ্বিগুণ, তাহলে ডি এর জায়গায় আমরা 2 লিখব। এখন নিচের এই 2 নিয়ে আমরা কোনো কথা বলবো না, আমরা একটা শর্টকাট দেখতেছি। এ অর্ধেক করা হয়েছে, সো এ যদি অর্ধেক করা হয়, আলটিমেট এই ক্যালকুলেশনটা আমি পাবো 2 × 2 অর্থাৎ হচ্ছে 4। এই হাফ উল্টায় গেলে উপরে 2 হয়ে যাবে 4। অর্থাৎ যদি পর্দার দূরত্ব দ্বিগুণ করা হয় এবং চিরের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হয়, তাহলে ডোরার প্রস্থ পূর্বের ডোরার প্রস্থের 4 গুণ হবে। এইটা আমাদের অ্যান্সার, ঘ নম্বর কোশ্চেন যেটা, এই অ্যান্সারটা এখানে দেওয়া আছে। তো সঠিক অ্যান্সার হবে হচ্ছে 4 গুণ। পরের কোশ্চেনে যদি আমরা যাই, এখান থেকে কি বলছে দেখো, ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায়, আবার সেম ধরনের কোশ্চেন, সেমভাবে আমরা অ্যান্সার করার চেষ্টা করব। ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় চিরদ্বয়ের দূরত্ব 3 গুণ, চিরদ্বয়ের দূরত্ব একে 3 গুণ করা হলে ডোরার প্রস্থ অপরিবর্তনীয় রাখতে হলে, অর্থাৎ ডোরার প্রস্থ ডেল এক্স যদি সেম রাখতে হয়, তাহলে চিরদ্বয় থেকে পর্দার দূরত্বের কীরূপ পরিবর্তন কীরূপ হবে? ডেল এক্স ইজ ইকুয়ালস টু ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। তুমি দেখো, যদি এর মান 3 গুণ করা হয়, চিরদ্বয়ের দূরত্ব 3 গুণ করা হয়, তাহলে এটা 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে। ডেল এক্সের সাথে এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। এখন সেম যদি তুমি রাখতে চাও, তাহলে ডিকেও তোমাকে কি করতে হবে? 3 গুণ পিছনে নিতে হবে, যেন এই 3 এবং এই 3 কাটাকাটি করে তোমার আগের মতো অবস্থায় থাকে। তাহলে এর মান যদি 3 গুণ করা হয়, তাহলে তোমার মনে রাখতে হবে যে পর্দার দূরত্বকেও যদি তুমি 3 গুণ করো, তাহলে এখানে ডোরার প্রস্থ পূর্বের ন্যায় থাকবে। তো আমাদের সঠিক অ্যান্সার হবে হচ্ছে এখান থেকে 3 গুণ। পরবর্তী কোশ্চেন, বিনাশী ব্যতিচারের ক্ষেত্রে উপরিপাতনে তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে পথ পার্থক্য হবে। মুখস্থ অ্যান্সার, বিনাশী মানে হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার, আর ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য পথ পার্থক্যের শর্ত ছিল λ/2 এর বিজোড় গুণিতক। তোমরা দেখো খেয়াল করে, λ/2 এর বিজোড় গুণিতক, এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে λ/2 এর বিজোড় গুণিতক কোথায় আছে? যুগ্ম মানে জোড়, অযুগ্ম মানে বিজোড়। তো ঘ নম্বর, λ/2 এর অযুগ্ম গুণিতক। পরবর্তী কোশ্চেন, এই ধরনের কোশ্চেন আমরা অনেকগুলো পাচ্ছি, একটার সাথে সম্পর্ক। ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় চিরদ্বয়ের দূরত্ব অর্ধেক, অর্থাৎ এর মান যদি আমরা হাফ করি, চির পর্দার দূরত্ব যদি আমরা দ্বিগুণ করি, তাহলে ডোরার প্রস্থের কি হবে? ভেরি গুড। তাহলে আমরা এখান থেকে একটু বোঝার চেষ্টা করব। আগের কোশ্চেনটা নিয়ে কি করলাম, এ 3 গুণ করলে এটা 3 গুণ, তাহলে কাটাকাটি হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, যদি এ অর্ধেক করা হয় এবং ডি দ্বিগুণ করা হয়, এটা একটু আগে করে আসছি সেম ম্যাথ, ডেল এক্স ইজ ইকুয়ালস টু ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। তুমি এখানে ডিকে করে দিছো দ্বিগুণ আর একে করে দিছো হাফ, তো এটা গুণ করে 4 আসবে, সো অ্যান্সার হবে 4 গুণ। সঠিক অ্যান্সার হবে এখান থেকে ডোরার প্রস্থ কি হবে? ডোরার প্রস্থ 4 গুণ হবে। পরের কোশ্চেনে যাচ্ছি আমরা। এই মুহূর্তে আমরা আলোর অপবর্তন নিয়ে কথা বলবো এবং অপবর্তনের এমসিকিউগুলো সলভ করব। চলো শুরু করা যাক। আলোর অপবর্তন হয় 2 ধরনের, একটা হচ্ছে একক চিরের জন্য, একটা গ্রেটিংয়ের জন্য। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা খুব ভালো করে একক চির এবং গ্রেটিংয়ের শর্তগুলো মনে রাখবে। সো আমরা একক চির এবং গ্রেটিংয়ের ফার্স্ট আমরা একক চিরের শর্তগুলো দেখি। চরম মানে উজ্জ্বল আলোর শর্ত হচ্ছে, আমরা জানি ব্যতিচারে যেটা উজ্জ্বল আলোর শর্ত ছিল, সেটা এখানে এসে হয়ে যাবে উল্টা, অর্থাৎ ব্যতিচারের উজ্জ্বল আলোর শর্তটা এখানে হয়ে যাবে অন্ধকার, অর্থাৎ অবমের শর্ত, এ সাইন থিটা ইজ ইকুয়ালস টু এন ল্যামডা, এবং চরমের শর্ত হবে হচ্ছে এ সাইন থিটা ইকুয়ালস টু 2n + 1 ল্যামডা ডিভাইডেড বাই 2। এগুলো খুব ভালো করে তোমরা মনে রাখবে। এবং আলোর অপবর্তন, এখানে দেখো, এখানে তুমি অপবর্তনের একটা চিত্র দেখতে পাচ্ছ, এইটার নাম হচ্ছে গ্রেটিং। গ্রেটিংয়ের মধ্যে দিয়ে আলো গেলে আলো মাল্টিপল পার্টে ভাগ হয়ে যায়। তো গ্রেটিংয়ের জন্য অপবর্তনের ক্ষেত্রে চরমের শর্ত ছিল হচ্ছে
ডি সাইন থিটা ইকুয়ালস টু এন ল্যামডা, এবং অবমের শর্ত ছিল হচ্ছে তোমার ডি সাইন থিটা ইকুয়ালস টু 2n+1 λ/2। আরেকটা বিষয় ছিল ডি, একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা 1/d n এর মান, এবং ডি ইজ ইকুয়ালস টু ছিল হচ্ছে a+b। এই হচ্ছে গ্রেটিংয়ের সবগুলো ফর্মুলা। এখন চলো কোশ্চেন সলভ করা যাক। ওকে, এখানে প্রথম প্রশ্ন যেটা আসছে, ফ্রেনেল শ্রেণীর অপবর্তনে আলোকরশ্মি ও তরঙ্গমুখ কীরকম হয় বা কীরূপ হয়। তোমাদের খুব ভালো করে ফ্রেনেল এবং ফ্রনহোফার শ্রেণীর অপবর্তনগুলো বুঝতে হবে। ফ্রেনেল শ্রেণীর অপবর্তনে তোমার এটা মনে করো প্রতিবন্ধক, এটা আলোক উৎস, এবং এটা হচ্ছে পর্দা। প্রতিবন্ধক থেকে, এটা প্রতিবন্ধক থেকে পর্দা এবং উৎস, এরা দুইজন যদি অসীম দূরত্বে থাকে, দুইজন, আমি আবারও বলি, প্রতিবন্ধক থেকে পর্দা এবং উৎস উভয়েই যদি অসীম থাকে, তাহলে হয় হচ্ছে ফ্রনহোফার শ্রেণীর অপবর্তন। এখন দুইটার মধ্যে যে কোনো একটা যদি সসীম হয়ে যায় অথবা উভয়ে যদি সসীম হয় দূরত্ব, তাহলে তাকে বলে ফ্রেনেল শ্রেণীর অপবর্তন। মোট কথা মনে রাখবো আমরা, ফ্রেনেল শ্রেণীর অপবর্তনের ক্ষেত্রে আলোক একটা কাছাকাছি উৎস থেকে গোলীয় তরঙ্গের আকারে চারিদিকে ছড়ায় পড়ে, তাহলে এইখানকার তরঙ্গমুখটা অবশ্যই গোলীয় হবে, এটা কোনোভাবেই সমান্তরাল হবে না। সমান্তরাল তরঙ্গমুখ হয় হচ্ছে ফ্রনহোফার শ্রেণীতে, যেটা আলো অসীম থেকে আসে। তাহলে আমরা এখান থেকে ফ্রেনেল শ্রেণীর অপবর্তনের ক্ষেত্রে যে কথাটা বলবো সেটা হচ্ছে গোলীয় হবে। এখন গোলীয়র মধ্যে তো দুইটা দেখতে পাচ্ছি এখানে, একটা হচ্ছে অভিসারী, একটা অপসারী। সো একটা হচ্ছে অভিসারী অপসারী, মানে একটা হচ্ছে একটা জায়গা থেকে চারিদিকে ছড়ায় পড়া। সো এইটাকে অভিসারী বলা হয়। অভিসারী মানে হচ্ছে একটা জায়গা থেকে আলোকরশ্মি চারিদিকে ছড়ায় পড়া। সো অভিসারী এবং অপসারী, এই বিষয়টা আমরা খুব ভালো করে মনে বোঝার চেষ্টা করব। উত্তর লেন্স এবং অবতল লেন্সের বিষয়টাও তোমরা জানো, অভিসারী এবং অপসারীর বিষয়টা এইরকম আর কি। এখন আসছে দেখো পরবর্তী কোশ্চেন, সেম ফ্রেনেল থেকে এখন আমরা চলে আসছি ফ্রনহোফার। ফ্রনহোফার শ্রেণীর অপবর্তনে আলোকরশ্মি সমূহ এবং তরঙ্গমুখ অবশ্যই সমান্তরালভাবে, অসীম দূরত্ব থেকে যখন আসবে তারা সমান্তরালভাবে আসবে, এবং সেই জায়গায় তরঙ্গমুখ হয় সমতল। তাহলে সমান্তরাল এবং সমতল তরঙ্গমুখ হবে হচ্ছে ফ্রনহোফার শ্রেণীর ক্ষেত্রে। অপবর্তন গ্রেটিংয়ের শর্ত, অপবর্তন গ্রেটিংয়ের চরমের শর্ত, ডি সাইন থিটা ইজ ইকুয়ালস টু এন ল্যামডা। ডি লেখা নেই এখানে, দেখো এটা হবে না কারণ n+1 ল্যামডা লেখা হয়েছে। তো ডি সাইন থিটা ইজ ইকুয়ালস টু এন ল্যামডা, n+1 ল্যামডা, বোথ আর কারেক্ট। সো এন ল্যামডা দ্বারা ল্যামডার পূর্ণ সংখ্যার গুণিতক বোঝায়, n+1 দ্বারাও ল্যামডার পূর্ণ সংখ্যার গুণিতক বোঝায়, বাট অ্যাকুরেট শর্তটা হচ্ছে ডি সাইন থিটা ইজ ইকুয়ালস টু এন ল্যামডা। তো প্রথম তিনটা শর্তের মধ্যে আমরা এই জায়গাটা দেখো a+b সাইন থিটা ইজ ইকুয়ালস টু এন ল্যামডা পাচ্ছি। এই a+b তো ডি, সো ডি সাইন থিটা ইজ ইকুয়ালস টু এন ল্যামডা। সো কারেক্ট অ্যান্সার হবে ঘ নম্বর, ডি সাইন থিটা ইজ ইকুয়ালস টু এন ল্যামডা, অথবা a+b ব্র্যাকেট সাইন থিটা ইজ ইকুয়ালস টু এন ল্যামডা। এখানে একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা সলভ করি চলো আমরা এখন। একটা গ্রেটিংয়ের প্রতি সেন্টিমিটারে 500টি দাগ আছে। একটি একবর্ণের আলোকরশ্মি ব্যবহার করায় দ্বিতীয় চরমের অপবর্তন কোণ 4 ডিগ্রি পাওয়া গেল। গ্রেটিং ধ্রুবক ডি বের করতে বলছে। আগে দেখি কী কী দেওয়া আছে। এন এর ভ্যালু 500 লাইন পার সেন্টিমিটার, এটাকে মিটারে নিতে হবে এসআই এককে। এই জায়গাটায় তোমরা সবচেয়ে বেশি ভুল করো। 500কে মানে 1 সেন্টিমিটারে 500 লাইন আছে, 1 মিটারে কত লাইন আছে এটা করতে যায় 100 দিয়ে ভাগ করো। নো, এটা করা যাবে না কখনোই। 1 সেন্টিমিটারে লাইন আছে 500 1 মিটার, অথবা 100 সেন্টিমিটারে লাইন আছে 500 মাল্টিপ্লাইড বাই 100, অর্থাৎ 500 মাল্টিপ্লাইড বাই 100 লাইন। তাহলে আমরা বুঝবো হচ্ছে 50,000 লাইন হচ্ছে 1 মিটারে আছে। এইটাকে আমরা এনের মান হিসেবে ব্যবহার করব। এখানে বলা আছে দ্বিতীয় চরম, তাহলে ছোট এনের ভ্যালু 2, অপবর্তন কোণ θ2 হচ্ছে 4 ডিগ্রি। কার জন্য, অবম নাকি চরম? কোশ্চেন পড়ো, চরমের জন্য। তাহলে তুমি গ্রেটিং বলছে, গ্রেটিংয়ের চরমের শর্তে চলে যাও। গ্রেটিংয়ের চরমের শর্ত ডি সাইন থিটা ইজ ইকুয়ালস টু এন ল্যামডা।
তাহলে ডি গ্রেটিং ধ্রুবক। গ্রেটিং ধ্রুবক এত সুন্দর, এত এত বড় একটা কোশ্চেন আমরা সলভ করতেছি, বাট ডি এর মান তো সরাসরি এন থেকে বের করা যায়। ডি ইজ ইকোয়াস টু, আমরা এই শর্তে না যাই, ডি ইজ ইকোয়াস টু 1/n, অর্থাৎ 1/50,000, 50,000, তো এটা কত আসবে? 1/50,000 আসবে হচ্ছে 2 × 10⁻⁻. 1/50,000 অর্থাৎ 2 × 10⁻⁻5। গ নম্বর কোশ্চেন অ্যান্সার হচ্ছে এইটা, 2 × 10⁻⁻5। পরবর্তী কোশ্চেনে যাই। সেম উদ্দীপক, ল্যামডা চাইছে। তো আমরা একটু আগে দেখছি ডি এর মান 2 × 10⁻⁻5, এন এর মান 2, তার পরবর্তীতে আমার আসছে থিটার মান 4 ডিগ্রি। ল্যামডা বের করি চলো। ল্যামডা বের করতে গেলে সূত্র ছিল ডি সাইন থিটা 2 = n ল্যামডা। ডি এর মান ব্যবহার করতে পারো অথবা 1/n দিয়ে করতে পারো, সাইন থিটা 2 = n ল্যামডা। তাহলে তুমি দেখো এখান থেকে ল্যামডার মান বের করতে গেলে ল্যামডা ইজ ইকুয়ালস টু কত আসবে? আমরা 1/d দিয়ে এটা না করে ডি দিয়ে ডিরেক্ট করি, ডি সাইন থিটা 2 /n। ডি এর ভ্যালু ছিল আমাদের 2 × 10⁻⁻5, ল্যামডার মান ডিগ্রি ছিল 4 ডিগ্রি, সাইন 4 ডিগ্রি, /n এর মান ছিল 2। তো আমরা একটু ক্যালকুলেটর নিয়ে এটা সলভ করার চেষ্টা করি। 2 × 10⁻⁻5 সাইন 4 ডিগ্রি /2, অর্থাৎ 7 × 10⁻⁻7 ইন্টু, আমরা যদি এটাকে মিটার থেকে অ্যাংস্ট্রমে নেই, এটা ক্যালকুলেটরে এরকম আসছে, আমরা এন দিয়ে করে দেখি। এটা এন থিটা ল্যামডা কাছাকাছি ভ্যালু আসতেছে 69706980। ডি সাইন থিটা ইজ ইকুয়ালস টু n ল্যামডা, ডি এর মান 2 × 10⁻⁻5 সাইন 4 ডিগ্রি /2। সাইন 4 ডিগ্রি এর মান, এই ক্যালকুলেটরটা কোন মুডে আছে? ক্যালকুলেটর পয়েন্ট এইরকমভাবে আসছে কেন রেজাল্টগুলো? ইনপুট অ্যাঙ্গেল ডিগ্রি, সাইন 4 ডিগ্রি, ক্যালকুলেটরে কি হলো? আচ্ছা আমরা যদি এন দিয়ে করি, সাইন 4 ডিগ্রিতেই তো ঝামেলাটা। আমার ক্যালকুলেটরটা কি কাজ করতেছে ঠিক মতো? আচ্ছা, এইটা আমার অ্যান্সার আসছে হচ্ছে 7 × 10⁻⁻7, অর্থাৎ 7000 অ্যাংস্ট্রং। অ্যাংস্ট্রং এর 7000, এটার মধ্যে কাছাকাছি রেজাল্ট আসতেছে এইটা। যত কাছাকাছি যাওয়া যায় আমরা সেটাকে অ্যান্সার হিসেবে কাউন্ট করব আর কি। এটা আমি পরে আবার একটু দেখব। আলোর অপবর্তনের ক্ষেত্রে কি কি ঘটনা ঘটে, এরকম একটা অনুধাবনমূলক প্রশ্ন। আলোর অপবর্তনের ক্ষেত্রে কেন্দ্রীয় উজ্জ্বল পট্টির তীব্রতা সর্বাধিক, এটা ওকে। এখানে যদি আমরা চিত্র আঁকি, এটা যদি কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি হয়, এটা উজ্জ্বলতা সর্বাধিক, আস্তে 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 এরকম করে কমে যাবে। অ্যাট দ্য সেম টাইম এই পাশেও এরকম করে আস্তে আস্তে কমে যাবে, এটার উজ্জ্বলতা আরেকটু বেশি হবে, এইভাবে কমে যাবে। এটা কারেক্ট। পূর্ণ অন্ধকার বিন্দু সৃষ্টি হয় না, ট্রু। এখানে পুরোপুরি কোনো অন্ধকার বিন্দু সৃষ্টি হয় না, অন্ধকারের মধ্যে আলো চলে আসে। ডোরার প্রস্থগুলো সমান, নো, এটা রং। ডোরার প্রস্থগুলো সমান হয় না। প্রথম কেন্দ্রীয় ডোরাটা যতটা বেশি, পরবর্তীতে ডোরার প্রস্থগুলো আস্তে আস্তে কমতে থাকে। সো কারেক্ট অ্যান্সার ইজ 1 and 2। পরবর্তী কোশ্চেন, এখান থেকে আমরা জানি গ্রেটিং ধ্রুবক ডি এবং এন এর মধ্যে সম্পর্ক n = 1/d। ক নম্বর। অপবর্তন গ্রেটিংয়ের সাহায্যে কী করা যায় সেরকম একটা কোশ্চেন। তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে অপবর্তন কোণের পরিবর্তন হার নির্ণয় করা যায়। তরঙ্গ দৈর্ঘ্যের সাহায্যে
অপবর্তন কোণের পরিবর্তনের হার নির্ণয় করা যায়, তীক্ষ্ণ বর্ণালী সৃষ্টি করা যায়, এটা কারেক্ট। নির্দিষ্ট দিকে আপতিত আলোকরশ্মিকে একত্রিত করা যায়, নির্দিষ্ট দিকে আলোকরশ্মিকে একত্রিত করা যায় না, এটা আলোকরশ্মি গ্রেটিংয়ের মধ্যে দিয়ে আরও ছড়ায় যায়। সো এটা 1 and 2 অ্যান্সার হবে, 3 নম্বরটা হবে না। এখন আমরা আলোর সমবর্তন অর্থাৎ সর্বশেষ টপিক্সে চলে আসছে, আলোর সমবর্তন নিয়ে একটু কথা বলবো। সমবর্তনে কি ঘটনা ঘটে এটা আসলে তোমাদের ক্লাসে দেখানোটা খুবই কঠিন হয়ে যায়। এইখানে দেখো, এইটা হচ্ছে অসমবর্তিত আলো, আনপোলারাইজড লাইট। এটা সমবর্তক, এটা হচ্ছে সমবর্তক, এর মধ্য দিয়ে যাওয়ার ফলে সে সমবর্তিত আলোতে পরিণত হয়। একটা তলে থাকে, দেখো এখানে অসংখ্য তলে আলোটা আছে, এরা সমবর্তকের মধ্য দিয়ে যাওয়ার ফলে একটা তলে পরিণত হয়। তো এইটা এখান থেকে এর মধ্যে সূত্র নিয়ে আর কোনো কথা বলবো না, অঙ্ক করি, অঙ্ক করার সময় এটা দেখব। আলোর সমবর্তনে সবচাইতে সুন্দর একটা কোশ্চেন হচ্ছে যে সমবর্তন হয় শুধুমাত্র অনুপ্রস্থ তরঙ্গের, অথবা আর তরঙ্গ বলতে পারো, আর তরঙ্গ অনুপ্রস্থ তরঙ্গ একই। কোশ্চেন করছে আলোর আর তরঙ্গের প্রকৃতি নিম্নলিখিত কোন পরীক্ষার দ্বারা জানা যায়। আলো যে আর তরঙ্গ এটা জানা যায় একমাত্র সমবর্তন দ্বারা। কারণ আলো আর তরঙ্গ হোক বা অন্য তরঙ্গ হোক, অপবর্তন, বিচ্ছুরণ, বিক্ষেপণ এগুলোতে কিছু যায় আসে না, কিন্তু সমবর্তন হয় আর তরঙ্গের, দীঘল তরঙ্গের সমবর্তন হয় না, বা অনুদৈর্ঘ্য তরঙ্গেরও সমবর্তন হয় না। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে সমবর্তন। কোন আলোকীয় ঘটনায় পোলারয়েড ব্যবহৃত হয়? সমবর্তন, পোলারয়েড, সমবর্তন, এটা একদম সিম্পল জিনিস, মুখস্থ রাখবা। ওকে, এখানে একটা কোশ্চেন আসছে যে সবুজ আলোর জন্য একটি স্বচ্ছ ক্লাসের সংকট কোণ 30 ডিগ্রি, ওই ক্লাসের সমবর্তন কোণ কত? সবুজ আলোর জন্য একটি স্বচ্ছ ক্লাসের সংকট কোণ 30 ডিগ্রি, ওই ক্লাসের সমবর্তন কোণ এর মান কত? এটা একটু মানে প্রসেসটা একটু সময় লাগবে, আমি তোমাদেরকে এইটা পুরোটা একটু বোঝাবো, এটা একটু কঠিন চলে আসছে কোশ্চেনটা। সমবর্তনের ক্ষেত্রে সংকট কোণের বিষয়টা কিভাবে আসে? এটা মনে করো হালকা একটা মাধ্যম, আর এটা হচ্ছে ঘন একটা মাধ্যম। সংকট কোণের বিষয়টা আমরা যদি বোঝার চেষ্টা করি, সংকট কোণ হচ্ছে যে কোণে আলোকরশ্মি আপতিত হলে তা বিভেদ তল ঘেঁষে চলে যাবে, এই থিটা এর মানটাকে বলা হয় হচ্ছে সংকট কোণ। সো এই জায়গায় আমরা যদি প্রতিসারণাঙ্ক লিখি, প্রতিসারণাঙ্ক আমরা জানি হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের কথা বলা হয়, তাহলে সংকট কোণ এবং প্রতিসারণাঙ্কের সম্পর্ক হচ্ছে যে সাইন থিটা সি ইজ ইকুয়ালস টু 1/মিউ। এটা খুব ভালো করে আমরা মনে রাখবো, সাইন থিটা সি ইকুয়ালস টু 1/মিউ। তাহলে মিউ ইকুয়ালস টু 1/সাইন থিটা সি, অর্থাৎ 1/সাইন 30 ডিগ্রি। এখন সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ, ভালো মতো দেখো হাফ, তাহলে হাফ এটা অ্যাকচুয়ালি কি 1/2, দ্যাট মিনস 2, তাহলে মিউয়ের মান পাচ্ছ তুমি 2। এটা হচ্ছে সংকট কোণ এবং প্রতিসারণাঙ্কের সম্পর্ক, সংকট কোণ এবং প্রতিসারণাঙ্কের সম্পর্ক হচ্ছে এটা। আবার আমার এখানে প্রশ্ন যাচ্ছে ক্লাসের সমবর্তন কোণ, সমবর্তন কোণ এবং প্রতিসারণাঙ্কের সম্পর্ক হচ্ছে ব্রুস্টারের সূত্র। এই যে সূত্রটা মাত্র দেখলাম, এটা হচ্ছে ব্রুস্টারস ল। তো আমাদের এইখানে সাইন থিটা সি এবং অর্থাৎ সংকট কোণ ব্যবহার করে অ্যাট ফার্স্ট আমরা মিউ বের করছি, মিউ থেকে আমরা থিটা বের করব। সমবর্তন কোণ হচ্ছে ট্যান ইনভার্স মিউ, অর্থাৎ হচ্ছে ট্যান ইনভার্স 2। এটা খুবই একটু ক্রিটিক্যাল একটা কোশ্চেন, একটু বড় কোশ্চেন হয়ে গেছে এখানে আসছে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, এই দুইটা ইকুয়েশন মনে রাখবা। এই মাত্র বক্স করলাম, মিউ ইজ ইকুয়ালস টু ট্যান থিটা সি হচ্ছে ব্রুস্টারস ল, আর সাইন থিটা সি ইকুয়ালস টু 1/মিউ হচ্ছে তোমার সংকট কোণ এবং প্রতিসারণাঙ্কের মধ্যে সম্পর্ক। সো এখানে একটা কোশ্চেন, প্রতিসারণাঙ্ক ব্রুস্টার সূত্র দিয়ে করতে পারবা। কাচের প্রতিসারণাঙ্ক 1.52, বায়ুর সাপেক্ষে কাচের সমবর্তন কোণ কত? তো ওই যে মিউ ইজ ইকুয়ালস টু ট্যান থিটা, সমবর্তন কোণ থিটা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স মিউ। তাহলে চলো আমরা দেখি ট্যান ইনভার্স 1.52 দিলে কত হয়। ট্যান ইনভার্স 1.52, ট্যান ইনভার্স 1.52। আমার ক্যালকুলেটারই কোনো একটা সমস্যা হয়েছে, এটা কোনো একটা মোড চেঞ্জ হয়ে গিয়েছে, এটাকে রিসেট দিতে হবে।
সো আমি জানি এটা অ্যান্সার হচ্ছে 56.65, কিন্তু আমার এই ক্যালকুলেটর দেখাচ্ছে 56.65, বাট ওইটাকে সে 60 দেখাচ্ছে ক্যালকুলেটর। সো এটা মুডটা চেঞ্জ করতে হবে আর কি, সেটা আমরা পরে দেখবো। এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে, ক্যালকুলেটর দিয়ে করবো, আমি এর আগে করেছি 56.65। নিচের কোনটি দ্বারা অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ তরঙ্গকে পৃথক করা যায়? একটা তরঙ্গ যে অনুদৈর্ঘ্য নাকি অনুপ্রস্থ তা পৃথক করা যায় একমাত্র সমবর্তন দ্বারা। এটা বারবার আজকে আমাদের সামনে আসতেছে, সমবর্তন দ্বারা। সো এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে ক্যালকুলেটারের কিছু প্রবলেমের কারণে দুই একটা ম্যাথ সলভ করতে গিয়ে আমার একটু সমস্যার সম্মুখীন হতে হয়েছি। চেষ্টা করেছি তোমাদের এই অধ্যায়ের থিওরিটা অল্প কিছু বিস্তার আলোচনা করে তারপরে এমসিকিউগুলো সলভ করে দেওয়ার। আশা করি তোমাদের উপকার হয়েছে। কোনো ভুল ত্রুটি হলে ইনশাল্লাহ, আমার সেটা নিজের ইচ্ছায় হয় নাই, অনেক দিন পরে অনলাইনে ভিডিও ক্লাস রেকর্ড করলাম, এই কারণে একটু অপ্রস্তুত ছিলাম। ইনশাল্লাহ সামনের দিনগুলো থেকে আরও খুব সুন্দর করে গুছায় তোমাদের জন্য ভিডিও লেকচারগুলো দিতে পারবো। সো সবাই ভালো থাকো, ভালো মতো পড়ালেখা করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।